আলোচনা সবকিছু জৈব রসায়নের বেসিকের মধ্যেই পড়ে। মেইন জৈব রসায়ন শুরু হচ্ছে এখন থেকে। তাহলে দেখো আমার অ্যালকাইনে ত্রিবন্ধন বিশিষ্ট একটা হাইড্রোকার্বনে আমরা কি পাচ্ছি? একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। অ্যালকিনে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। আর অ্যালকেনে একটা সিগমা বন্ধন, আর কিছু নেই। তাহলে পাই বন্ধন পিক করা পারতে হবে। পাই বন্ধন কি? জৈব যৌগে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে একটা বন্ধন ফিক্স রেখে আর বাকি যেসব বন্ধন থাকে সেগুলো হচ্ছে পাই বন্ধন। এভাবে পরীক্ষায় লিখবে না। পরীক্ষায় সিগমা বন্ধন কাকে বলে, পাই বন্ধন কাকে বলে জীবনে আসবে না, কিন্তু বুঝে পারতে হবে। এখানে সিগমা বন্ধন আমরা দেখে বুঝতেছি কার্বন কার্বন একটা মানে সিগমা বন্ধন, একক বন্ধন একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। ট্রিপল বন্ধন, একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। ঠিক আছে, পাই বন্ধন শিখছি। তাহলে আমার এখানে পাই বন্ধন আছে দুইটা, এখানে পাই বন্ধন আছে একটা। আমরা পাই বন্ধন শিখেছি। এখন আমরা সঞ্চরণশীল পাই ইলেকট্রন জিনিসটা শিখব। 4 = 1। দেখো এই 4n+2 হিসেব করে বেনজিন বলয়ের ক্ষেত্রে আমরা n এর মান পাচ্ছি 1। 1 একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা কিনা? 0.5 এটা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নয়। 0.15 পূর্ণ সংখ্যা নয়। 1.7 ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নয়। কিন্তু 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি n এর মান হয়, 4n+2 থেকে n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে, তাহলে আমরা বলতে পারবো আমাদের যৌগটা অ্যারোমেটিক যৌগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নামকরণ সমানুতা আমরা খুব সুন্দরভাবে পড়েছি না? এগুলো পরীক্ষা আছে, কিন্তু এগুলো 11টা ক্লাসের আলোচনা সব কিছু জৈব রসায়নের বেসিকের মধ্যেই পড়ে। মেইন জৈব রসায়ন শুরু হচ্ছে এখন থেকে। জৈব যৌগ দুই প্রকার, মানে যৌগ দুই প্রকার, অ্যারোমেটিক যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এই জৈব রসায়ন অধ্যায়টা আমাদের দুই ধরনের যৌগ নিয়ে আলোচনা। একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নিয়ে, আর একটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ নিয়ে। এই দুইটা যৌগের আলোচনা করলে জৈব রসায়ন শেষ। তো এতদিন আমরা যে আলোচনাগুলো করেছি স্পেসিফিক তেমন কোনো ক্যাটাগরিতে পড়ে না, জাস্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের একটু সামান্য। তো মেইন আমরা অ্যারোমেটিক যৌগ মানে পড়বে। তোমরা এসএসসিতে পড়েছো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন পড়েছো না? তা এই জৈব রসায়ন অধ্যায়টাকে দুইটা পার্টে ভাগ করা যায়, অ্যারোমেটিক যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ। ঠিক আছে, তো অ্যারোমেটিক যৌগ একটা পার্ট, অ্যালিফ্যাটিক যৌগ একটা পার্ট। অ্যারোমেটিক যৌগ কোনগুলো? বেনজিন, ফেনল, এগুলো হচ্ছে পড়বে। টলুইন, বেঞ্জালডিহাইড, তারপর বেনজোইক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা। এর পরবর্তী যেমন অ্যালকেন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এগুলো নিয়ে এক একটা পার্ট আছে। এগুলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের আলোচনা। ঠিক আছে, তো প্রথমে আমি জিনিসটা গুছিয়ে এনেছি। অনেক জায়গায় অনেক বইতে আমি দেখেছি জিনিসটা একটু র্যান্ডমলি ছিল সিকোয়েন্সটা, যে কারণে স্টুডেন্টরা বই পড়ে কমফোর্ট ফিল করে না, সেটা আমি ধরতে পেরেছি। কারণ এখানে সিকোয়েন্সটা ফলো করে নাই। তা আমি কী করেছি, সব অ্যারোমেটিক যৌগের আলোচনা একসাথে করে টানা লেকচার দিয়ে শেষ করার একটা প্ল্যান করেছি। সব অ্যালিফ্যাটিক যৌগের আলোচনা একসাথে করে আরেকটা পার্ট আকারে আমরা করার প্ল্যান আছে। ঠিক আছে, তো আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা শুরু করব। অ্যারোমেটিক কথাটা এসেছে অ্যারোমা থেকে। আমরা ছোটোবেলায় যখন বিটিভি দেখতাম, বিটিভিতে একটা অ্যাড দেখাইতো বোটানিক অ্যারোমা দেখাইতো। ত্বকের মানে মেয়েদের ব্রণ পরিষ্কার করার একটা ছিল, ক্রিম ছিল, বোটানিক অ্যারোমা। এই বোটানিক অ্যারোমা ওই বোটানিক অ্যারোমাটার মূল উপাদান ছিল অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, তো অ্যারোমা কথাটা থেকে অ্যারোমেটিক শব্দটা এসেছে। তো অ্যারোমেটিক যৌগ মানে বোটানিক অ্যারোমা, ওই ক্রিমটার মূল উপাদান ছিল অ্যারোমেটিক যৌগ। যাক, ওটা পরে। তো অ্যারোমা, বোটানিক অ্যারোমা, জাস্ট এমনি বলছে। অ্যারোমা থেকে অ্যারোমেটিক কথাটা এসেছে। অ্যারোমেটিক হচ্ছে একটা যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগ দুই প্রকার হতে পারে, অ্যারোমেটিক যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ। ঠিক আছে, তো অ্যারোমেটিক যৌগ কারা? অ্যারোমেটিক যৌগ সচরাচর বেশিরভাগ চাক্রিক যৌগ। সচরাচর, সবগুলো না, আমার কথা শুধু শুনতে হবে, খাতায় অল্প অল্প লিখতে হবে। আর এই প্রেজেন্টেশনটা আগে লিখে ফেলো, তারপর আমি কথা যেটা বলি সেটা তোমরা বুঝতে পারবে। তো অ্যারোমেটিক যৌগ সচরাচর
বিভিন্ন ধরনের চাক্রিক যৌগসমূহ অ্যারোমেটিক যৌগ হয়। তবে চাক্রিক যৌগ হলে অ্যারোমেটিক যৌগ হবে এমন কোনো কথা না, কিছু স্পেসিফিক তোমার ক্রাইটেরিয়া আছে যে এটা অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক বোঝার একটা সিস্টেম আছে। তো এটার জন্য একটা ধর্ম আছে, যে কোনো একটা জিনিসের ধর্ম থাকে। যেমন অ্যারোমেটিক যৌগের একটা বিশেষ ধর্ম আছে যেটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। কি বললাম? অ্যারোমেটিক যৌগের একটা বিশেষ ধর্ম আছে যেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। একটা যৌগ অ্যারোমেটিক যৌগ তখনই হবে যখন তার মধ্যে আমি অ্যারোমেটিসিটি লক্ষ্য করব। একটা যৌগের মধ্যে অ্যারোমেটিসিটি ধর্ম আমি লক্ষ্য করতে পারছি না, তাহলে সেটাকে আমি অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না। কি বললাম? অ্যারোমেটিক যৌগ তারা যাদের মধ্যে অ্যারোমেটিসিটি লক্ষ্য করা যায়। পরে প্রশ্ন পরে কোনো প্রশ্ন করা যাবে না, প্লিজ প্রশ্ন করা যাবে না। অ্যারোমেটিক যৌগ তারা যাদের মধ্যে অ্যারোমেটিসিটি বিদ্যমান, আর যাদের মধ্যে অ্যারোমেটিসিটি বিদ্যমান নয় তারা হচ্ছে অ্যালিফেটিক যৌগ। ক্লিয়ার? এখন স্যার অ্যারোমেটিসিটি জিনিসটা কি? অ্যারোমেটিসিটি হচ্ছে বেনজিন না সরি চাক্রিক যৌগের অ্যারোমেটিক যৌগের একটা বিশেষ ধর্ম। পরীক্ষা যদি আসে অ্যারোমেটিসিটি কাকে বলে, তোমরা বলবে অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্মকে অ্যারোমেটিসিটি বলে। এখন এই অ্যারোমেটিসিটি নিয়ে অনেক পড়া, আজকের ক্লাসে অ্যারোমেটিসিটির উপর আমরা একটা আলোচনা আছে। প্রথম যে টপিকটা, প্রথম যে আলোচনাটা, প্রথম যে প্রেজেন্টেশনটা সেটা আমাদের অ্যারোমেটিসিটি নিয়ে। অ্যারোমেটিসিটি আবিষ্কার করেন বিজ্ঞানী হাকেল। হাকেল কি বললাম? বিজ্ঞানী হাকেল অ্যারোমেটিসিটি তত্ত্বের প্রবর্তক, আবিষ্কারক। ঠিক আছে? তো হাকেল একটা একটা ফর্মুলা, একটা রুল জারি করেন যেটা অ্যারোমেটিসিটি নামে সচরাচর পরিচিত। অ্যারোমেটিসিটি। হাকেল একটা নিয়ম প্রস্তাবন করেন অ্যারোমেটিসিটি নামে। তিনি বলেন যে আমি অ্যারোমেটিক যৌগ চেনার, অ্যারোমেটিক যৌগের ধর্ম সম্পর্কে একটা রুল আবিষ্কার করলাম, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এই অ্যারোমেটিসিটির আবিষ্কারককে বিজ্ঞানী হাকেল। তো হাকেল কিছু নিয়ম দিয়েছে, কিছু তত্ত্ব দিয়েছে যেগুলো অ্যারোমেটিসিটি নামে পরিচিত। অ্যারোমেটিসিটি নামে পরিচিত। হাকেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রকাশের কিছু নিয়ম আছে, নিয়ম পরে বলবো। হাকেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রকাশের যে নিয়ম, যে শর্ত, সেগুলোকে বলা হয় হাকেল তত্ত্ব। কি বললাম? হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব বা হাকেল নিয়মও বলতে পারো। হাকেল তত্ত্ব বা হাকেল নিয়ম। ঠিক আছে? হাকেলকে অ্যারোমেটিসিটি তত্ত্বের প্রবর্তক। অ্যারোমেটিসিটি কি? বেনজিন বা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, মানে কোন কোন লক্ষণ, কোন কোন বৈশিষ্ট্য, কোন কোন ধর্ম থাকলে আমি বুঝবো আমার এই যৌগটা অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক। এই ধর্ম, এই তত্ত্ব, এই বৈশিষ্ট্য সমূহের আবিষ্কারককে হাকেল। হাকেল কি আবিষ্কার করেন? অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি অনেক তত্ত্ব আছে, অনেক শর্ত আছে, বলবো। এই শর্তগুলোকে কি বলা হয়? হাকেল তত্ত্ব বা হাকেল নিয়ম। আমি এখানে লিখেছি অ্যারোমেটিসিটি তত্ত্বের প্রবর্তক বিজ্ঞানী হাকেল। এমসিকিউতে আসতে পারে। হাকেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রকাশের শর্তসমূহকে হাকেল তত্ত্ব বা হাকেল নিয়ম বলে। ক্লিয়ার? এখন আসে হাকেল তত্ত্বটা কি, অ্যারোমেটিসিটির বৈশিষ্ট্যগুলা কি। একটা যৌগ যে অ্যারোমেটিক যৌগ হবে নাকি অ্যালিফেটিক যৌগ হবে আমাকে দেখে বুঝতে হবে। স্যার আমরা দেখবো অ্যারোমেটিসিটি আছে কি না। অ্যারোমেটিসিটিগুলো কি? বেনজিন বা চাক্রিক যৌগের অ্যারোমেটিক যৌগের ধর্মগুলো কি, যেটা হাকেল প্রস্তাবন করেছেন সেটা কি? এক নাম্বার, ফার্স্ট অ্যান্ড প্রিমিলিনারি কন্ডিশন যেটা, সেটা হচ্ছে 4n+2 সংখ্যক। বুঝতে হবে না, শুনে থাকো, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে। বুঝবে না, বুঝে উপায় নেই। বোঝালে না বুঝবে, এখনো বোঝাচ্ছি না, এখন তো বলতেছি শুধু। প্রথম যে কন্ডিশনটা, আমার একটা যৌগ অ্যারোমেটিক যৌগ হবে কি হবে না সেটা বোঝার সিস্টেম হচ্ছে
4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। একটা যৌগে যদি 4n+2 সংখ্যক, কত সংখ্যক? 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড প্রিলিমিনারি কন্ডিশন। প্রথম মেইন যে তত্ত্ব, অ্যারোমেটিসিটির মেইন যে তত্ত্ব, সেটা হচ্ছে যৌগে অবশ্যই 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। একটা যৌগ অ্যারোমেটিক যৌগ কিনা, একটা যৌগ অ্যারোমেটিক যৌগ কিনা সেটা বোঝার জন্য আমি দেখব আমার ওই যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে কিনা। যদি সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা 4n+2 সংখ্যক হয়, তাহলে আমার যৌগটা অ্যারোমেটিক যৌগ। যদি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন না থাকে, তারা হবে অ্যালিফ্যাটিক যৌগ। কোশ্চেনের দিকে যাবে না, সবগুলোর উত্তর আমি দিব, কারণ আমি জানি তোমরা কি কোশ্চেন করবে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যারোমেটিক যৌগ কাকে বলে, অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যে সব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাকে অ্যারোমেটিক যৌগ বলে। এই 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকার যে, এটা তো একটা শর্ত যে অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। এই যে শর্তটা, এটা হাকেল তত্ত্ব। আরও শর্ত আছে, পি অরবিটাল থাকতে হবে, বলয় সংখ্যা, একটা নির্দিষ্ট বলয় সংখ্যা আছে, বোঝা নেই? তাহলে আমাদের প্রথম শর্ত কি? একটা যৌগ অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার সঞ্চরণশীল পাই ইলেকট্রন জিনিসটা কি? সঞ্চরণশীল পাই ইলেকট্রন জিনিসটা কি প্রশ্ন। এখন সঞ্চরণশীল পাই ইলেকট্রন জিনিসটা বোঝাবো, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। তাহলে আমাদেরকে আগে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কি চিনতে হবে, জানতে হবে, তারপর আমরা সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা বের করব। আমার একটা যৌগে বন্ধন দুই প্রকার হতে পারে, সিগমা বন্ধন এভাবে প্রকাশ করা হয়, 6কে একটু ঘুরাই দিবে আর কি। আর একটা হচ্ছে পাই বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন। তো আমরা এখন সিগমা বন্ধন আর পাই বন্ধন চেনা শিখব। সচরাচর অনলাইন ক্লাসে তোমার টপিকের বাইরে কোনো পড়ানো হয় না, রেস্ট্রিকশনস আছে। ইউটিউব ক্লাস বলো, ফেসবুক ক্লাস বলো, যেমন অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিসিটির বাইরে আমি কিছু বলতে পারবো, কিন্তু আমি সচরাচর নিয়ম না মেনে আমার স্টুডেন্টদের কথা চিন্তা করে আমি আমার মতো পড়িয়েছি। এটা কিন্তু পড়ার বাইরের টপিক। সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এটা অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে জানা উচিত, কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি, কারণ এটা না জানলে তোমরা কিছু হাতে কলমে বুঝবে না। কারণ কি? আমার ক্লাসে কোনো প্রশ্ন করা যায় না, প্রশ্ন করা না যাওয়ার অনেক কারণ আছে। সঞ্চরণশীল পাই ইলেকট্রন এখন চিনে নেব। বন্ধন দুই প্রকার হতে পারে, সিগমা বন্ধন, পাই বন্ধন। ঠিক আছে, সিগমা বন্ধন, পাই বন্ধন। ঠিক আছে, তাহলে সিগমা বন্ধন কি একটু দেখাই, বেসিক কেমিস্ট্রি। আমার এই কার্বন আর কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, এই সিঙ্গেল বন্ড একক বন্ধন, এটাকে বলা হয় সিগমা বন্ধন। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ধন। কাকে বলে টাকে বলে বাদ, আমি কীভাবে পড়াই দেখে থাকো। সিঙ্গেল বন্ড না, সিগমা বন্ধন করতে করতে শিখে ফেলবো। ঠিক আছে, এবার পাই বন্ধন দেখি। কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে, এই ডাবল বন্ডের একটা হবে সিগমা বন্ড, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করা হয় এখানে সিগমা বন্ধন আছে, কোনো পাই বন্ধন আছে? নাই।
এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, একটা সিগমা বন্ড বাদে আর যা থাকবে সবই পাই বন্ধন। ঠিক আছে, তাহলে আমার অ্যালকিনে একটা সিগমা বন্ধন আমরা পাচ্ছি আর একটা পাই বন্ধন আমরা পাচ্ছি। ঠিক আছে, পাই বন্ধন। এবার অ্যালকিন নিয়ে চিন্তা করি, কার্বন কার্বন ট্রিপল বন্ড। আমি বলেছি একটাকে সিগমা বন্ধন ফিক্স রেখে আর বাকি যা আছে সবই পাই বন্ধন। তাহলে আমার এটা হবে সিগমা বন্ধন, যে কোনো একটা হবে সিগমা বন্ধন, আর বাকি দুইটা এইটা এইটা এই দুইটাই হবে পাই বন্ধন। ঠিক আছে, পাই বন্ধন। কারণ আমরা জৈব যৌগে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কাউন্ট হিসাব করব। সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কাউন্ট হিসাব করে আমরা একটা যৌগ অ্যারোমেটিক যৌগ কিনা এলিফ্যাটিক যৌগ কিনা সেটা পিক করব। ঠিক আছে, এখন আমরা সঞ্চরণশীল পাই ইলেকট্রন জিনিসটা একটু বোঝার ট্রাই করব। সঞ্চরণশীল জিনিসটা কি? সঞ্চরণশীল মানে ঘোরাঘুরি, সঞ্চরণ মানে চলাচল যে করতে পারে, ঘোরাঘুরি। সঞ্চরণশীল মানে যে ঘোরাঘুরি করতে পারে, যেমন আমি সঞ্চরণশীল, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ঘোরাফেরা করতে পারি। আমি যদি এক জায়গায় স্থির থাকি আমি সঞ্চরণশীল নই। তাহলে যে পাই বন্ধনগুলো ঘোরাঘুরি করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে, তারা হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন বলে সঞ্চরণশীল পাই ইলেকট্রন। তাহলে যৌগে ঘোরাঘুরি করতে পারে এমন ইলেকট্রনের সংখ্যা আমাদেরকে পিক করতে হবে, কাউন্ট করতে হবে। ঠিক আছে, এবার দেখায় সঞ্চরণশীল পাই ইলেকট্রন জিনিসটাকে। আমরা এইটা একটা নিলাম, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে আমরা এই 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 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এটা একটা কার্বন শিকড়। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, একটু আমি তোমাদের জিনিসটা সহজ করতে পারি নাকি কীভাবে দেখি, সহজে বোঝানোর জন্য। ওকে, হাত মিলছে না? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, হাত মিলে গেছে। এটা একটা কার্বন শিকড়। এখানে কয়টা পাই বন্ধন আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন। আগের ক্লাস না করলে কিছু বুঝবে না। আর বাকি সব সিগমা বন্ধন। এই শিকলে আমরা পাই বন্ধন পাচ্ছি এটা এটা, কারণ সিগমা বন্ড ব্যতীত আর যেসব বন্ধন আছে তা হচ্ছে পাই বন্ধন। এখন আমরা দেখব এরা সঞ্চরণশীল কিনা, এরা সঞ্চরণশীল কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি দেখব এরা ঘোরাঘুরিও করতে পারে কিনা। এটা নিয়ে তোমরা আবেশীয় ফল, মেজোমারিক ফল খুবই বিস্তারিত, খুব সুন্দরভাবে পড়বে। আমি খুব একদম বেসিক জিনিসটা বলে এখান থেকে শিফট করব, কারণ আমরা পড়ার বাইরে আছি, জিনিসটা বোঝাতে হয়। আমি যদি এই বন্ধনটা এই জায়গায় শিফট করে দিই কি হবে? ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে সিঙ্গেল বন্ডের জায়গায় ডাবল বন্ড হবে, কারণ এই বন্ধনটা এখানে চলে আসছে। এক বন্ধন মানে দুইটা ইলেকট্রন না, এক বন্ধন মানে দুইটা ইলেকট্রন। বন্ধন আসতেছে মানে দুইটা ইলেকট্রন আসতেছে। এখানে আগে ছিল সিঙ্গেল বন্ড, এই বন্ধনটা এখানে চলে এসে এখানে ডাবল বন্ড হয়ে গেল, এখান থেকে চলে গেছে সেজন্য এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করব? এটা এই বন্ধনটা এখানে শিফট করব। যদি শিফট করি তাহলে কি হবে? এই যে এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। তাহলে কি হলো দেখো, ডাবল বন্ড শিফট হয়ে এখানে আসলো, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানে ডাবল বন্ড ছিল সেটা শিফট হয়ে এখানে আসলো, আমি হাতকে ঠিক আছে শিফট হয়ে এখানে আসলো, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেল, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল।
তাহলে দেখো এই দ্বিবন্ধনগুলো স্থান পরিবর্তন করছে। দ্বিবন্ধন মানে পাই বন্ধন। সিগমা বন্ধনের বিপরীতে যে বন্ধন আছে সেটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধনের ইলেকট্রন মানে পাই ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলো এখানে শিফট করে স্থান পরিবর্তন করতে পারে, সঞ্চরণশীল। আগে ছিল এখানে, স্থান পরিবর্তন করে আসছে এখানে, আগে ছিল এখানে, স্থান পরিবর্তন করে আসছে এখানে। তাহলে এই পাই বন্ধনগুলো সঞ্চরণশীল। এই সঞ্চরণশীল পাই বন্ধনের ইলেকট্রন মানে পাই ইলেকট্রন। ক্লিয়ার? সঞ্চরণশীল পাই ইলেকট্রন, সঞ্চরণশীল পাই বন্ধন। কারা কারা বুঝছে একটু বলতে হবে, আমি দেখতে চাই জিনিসটা কারা কারা ক্লিয়ার। পাই বন্ধন স্থান পরিবর্তন করে এখানে আসলো, এখানে আসলো, জিনিসটা জাস্ট সিঙ্গেল বন্ডের জায়গায় ডাবল বন্ড, ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড। এটাকে বলা হয় কনজুগেটেড সিস্টেম। পরে পড়বে, জাস্ট বেসিকটা একটু বললাম, ঠিক আছে? এরকম ভেঙে ভেঙে কোথাও পাবা না। উম্মে কুলসুম, ধন্যবাদ। সঞ্চরণশীল পাই ইলেকট্রন জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, নেহা, সামিমা, মাসুমা, সুবাইহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবিহা সুমাইয়া, আচ্ছা দেখতেছি না চোখে। সাইফুদ্দিন, এমডি হাসান আলী, ধ্রুব কুমার ছেলেটা বাসায় অনেক পড়ালেখা করে, বাসায় খুবই পড়ালেখা। প্রত্যেক দিন আমাকে একটা জিনিস বলে, স্যার এটা কি ওটা কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভালো, বাসায় স্টাডি করলে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত মিলে নাই। আচ্ছা 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 আচ্ছা, এটা একটু মিস্টেক হয়েছে আর কি। 1 নাম্বার, এটা 4টা হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমরা সঞ্চরণশীল পাই ইলেকট্রন বুঝলাম। এইটা পড়ার বাইরের পড়া, এখন আমরা পড়ায় আসি। টপিকের বাইরের পড়া, এখন আমরা পড়ায় আসি। আসল পড়া আমাদের টপিকে এখন আসবো, আমাদের টপিকে এখন আসবো, পড়ায় এখন আসতে হবে। ঠিক আছে, দেখো, তা আমরা অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করছি। অ্যারোমেটিক যৌগের প্রধান যে শর্ত, যে ধর্ম, অ্যারোমেটিসিটির যেটা প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যৌগে যদি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমি সঞ্চরণশীল পাই ইলেকট্রন চিনি, একটা যৌগে কোনটা কোনটা সঞ্চরণশীল পাই ইলেকট্রন আমি চিনে এদের কাউন্ট হিসাব করব। যদি এরা 4n+2 সংখ্যক হয়, তাহলে এটা অ্যারোমেটিক যৌগ। আমার একটা যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে পারে। এখানে n কি পরে বুঝবে, জাস্ট এমনি বলি, n হচ্ছে বলয় সংখ্যা। কি বললাম? n হচ্ছে বলয় সংখ্যা। যখন করাবো তখন বুঝবে, আপাতত মাথায় রাখো। আমার একটা যৌগে n এর মান যদি 1 হয়, যখন n এর মান 0, আমার 4n+2 কত হবে? 4n+2 কত হবে? 4 × 0 + 2 = 2। যখন আমার n এর মান 1 হবে, তখন আমার 4n+2 এর মান কত হবে? 4 × 1 + 2 = 6। পরীক্ষায় একটা এমসিকিউ দেখাচ্ছে এখন, আমি এখনো মানে শেষ করলে সব ক্লিয়ার। n = 2 যদি হয়, আমার 4n+2 এর মান কত হবে? 4 × 2 + 2, 8 × 2 = 10। কেমন? যখন আমার n এর মান 3, তখন আমার 4n+2 = 4 × 3 + 2 = 3 × 4 = 12, 2 = 14। কেমন? তাহলে এখানে n এর মান 3 হলে যে কোনো ধরনের সংখ্যা তোমরা পেতে পারো। এখন এই যে আমি n এর বিভিন্ন মানের জন্য 4n+2 এর বিভিন্ন মান পাচ্ছি, 2, 6, 10, 14। এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় হাকেল নাম্বার। হাকেল, আমি বেসিকটা খুব সুন্দর করে নিয়ে আসতেছি যাতে করলে তোমরা বুঝতে পারো। হাকেল সংখ্যা,
হাকেল সংখ্যা কি n এর মান 0 হলে 4n + 2 এর মান 2, n এর মান 1 হলে 4n + 2 এর মান 6, n এর মান 2 হলে 4n + 2 এর মান 10, n এর মান 3 হলে 4n + 2 এর মান 40। এই যে 2, 6, 10, 14 এরা হচ্ছে হাকেল নাম্বার বা হাকেল সংখ্যা। শেষ করালে ক্লিয়ার হবে, এখনো শেষ করিনি। হাকেল সংখ্যা পরীক্ষায় যদি এমসিকিউ আসে, কোনটি হাকেল সংখ্যা, কোনটি হাকেল সংখ্যা, 2, 6, 10, 14, তোমার অপশনে 1 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, এদের মধ্যে কোনটি হাকেল নাম্বার? এখানে 6 হাকেল নাম্বার। অপশনে এগুলো থেকে একটা নেই, কিন্তু কোনটা 4n + 2 তে পড়ে, 4n + 2 কোনটা সমর্থন করে? তুমি n এর বিভিন্ন মান বসাবা, যেটা 4n + 2 মানে সেটা হচ্ছে হাকেল নাম্বার। ক্লিয়ার? তাহলে আমার এখানে 2 একটা হাকেল নাম্বার, 3 কি হাকেল নাম্বার হবে? আমি 3 n এর মানের জন্য আমি কোনো 3 পাবো? 4n + 2 n এর পূর্ণ সংখ্যক মানের জন্য আমি কোনো 3 পাবো না, তাহলে আমার 3 হাকেল নাম্বার নয়, 5 হাকেল নাম্বার নয়, 7, 8, 9 হাকেল নাম্বার নয়, 10 হাকেল নাম্বার, 14 হাকেল নাম্বার, এরপরে যা আসবে তা হাকেল নাম্বার। হাকেল নাম্বার বের করতে পারবা? ঠিক আছে, তাহলে আমরা হাকেল সংখ্যা চিনি। হাকেল সংখ্যা কারা? 4n + 2 n এর পূর্ণ সংখ্যক মানের জন্য 4n + 2 এর যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে হাকেল নাম্বার, হাকেল সংখ্যা। কোনটি হাকেল সংখ্যা নয়? এমসিকিউতে আসতে পারে। কোনটি হাকেল সংখ্যা তাও আসতে পারে। এটা এমসিকিউতে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এরকম কথায় কথায় বলে 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 খুব কমই পাবেন, এমসিকিউ পড়ে দিলাম। এবার আমরা আসল জায়গায় আসি, অ্যারোমেটিক যৌগ চেনা। অ্যারোমেটিক যৌগ চেনার উপায় এখন আমরা শিখব। এই যে নতুন কতগুলো লাল মার্কার আনছে, এগুলো এত যে বাজে, স্প্রে মেরে উঠাইতে হয়। এরকম হলে তো আমার স্প্রের গোডাউন লাগবে। আচ্ছা, এবার 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 একটা যৌগ অ্যারোমেটিক যৌগ কিনা সেটা বোঝার জন্য আমার অ্যারোমেটিসিটি সম্পর্কে জানতে হবে। অ্যারোমেটিসিটি কি? অ্যারোমেটিসিটির প্রধান যে শর্তটা সেটা হচ্ছে যৌগে 4n + 2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে আমি জিনিসটা যদি শর্ত আকারে লিখি, একটা যৌগে 4n + 2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চরণশীল পাই ইলেকট্রন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, একটা যৌগ অ্যারোমেটিক যৌগ কিনা বুঝবো কীভাবে? যদি সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা 4n + 2 হয়। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু ভাঙতে পারি। আমরা জানি এক বন্ধন মানে 2টা ইলেকট্রন, এক বন্ধন মানে 2টা ইলেকট্রন। তাহলে এই সঞ্চরণশীল পাই ইলেকট্রনের জায়গায় আমরা এইভাবে লিখতে পারি না? 2 × যৌগে দ্বিবন্ধনের সংখ্যা, 2 × যৌগে দ্বিবন্ধনের সংখ্যা, 2 × যৌগে দ্বিবন্ধনের সংখ্যা, 4n + 2 = 2 × যৌগে দ্বিবন্ধনের সংখ্যা। এই কন্ডিশনটা দিয়ে আমরা একটা যৌগ অ্যারোমেটিক যৌগ কিনে অ্যালিফেটিক যৌগ সেটা আমরা হিসেব করি, পরীক্ষায় আসতে পারে। জিনিসগুলো খাতায় লিখে ফেল। কি লিখলাম? 4n + 2 = সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা, 4n + 2 = 2 × যৌগের দ্বিবন্ধনের সংখ্যা, কারণ এক বন্ধন মানে 2 ইলেকট্রন। এবার আমরা একদম ক্লিয়ার করব, একদম ক্লিয়ার হতে হবে জিনিসটা। ঠিক আছে, ক্লিয়ার হতে হবে। আমরা চাক্রিক যৌগ নিয়ে আলোচনা করছি। জাস্ট একটা চাক্রিক যৌগ শিখে চাক্রিক যৌগের বেসিক আলোচনা একটু পরে। জাস্ট বেনজিন, এই যে দেখো এটার নাম কি? বেনজিন, C6H6 বেনজিন। এই বেনজিন, ঠিক আছে, বেনজিনের আণবিক গঠন কীরকম? কার্বন 6টা, হ্যাঁ,
প্রত্যেক কার্বনে হাইড্রোজেন C6H6 না? ঠিক আছে, C6H6 হাত যদি ফিল আপ করো দেখবা বেনজিনে 3টা আমরা কি পাচ্ছি, দ্বিবন্ধন পাচ্ছি। তাহলে বেনজিন এটা চাক্রিক যৌগ। এই বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমরা এখন টেস্ট করে দেখব। পরীক্ষায় প্রশ্ন আসবে বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা দেখা। তাহলে আমরা এখন দেখব আমাদের বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা। বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে বেনজিন। আমি জাস্ট বেনজিন কথাটা বললাম, এখনো চাক্রিক যৌগ নিয়ে বেশি কথা বলি নাই। বেনজিন আমাদের প্রশ্ন পরীক্ষায় যদি আসে এভাবে আসবে, দেখাও যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। দেখাও যে বেনজিন বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ, দেখাও যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কি না সেটার জন্য আমাদেরকে টেস্ট করতে হবে এই বেনজিনে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে কি। বেনজিন কি C6H6, এই যে এটা ড্র করা পারতে হবে। এই যে দেখো এই 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 চক্রটা মিলছে না সুন্দর করে, এভাবে করতে হবে, নাহলে পারবে না। ঠিক আছে, যদি এভাবে করো মিলবে না। আমি যেভাবে করতেছি সেভাবে খাতায় করো 5 বার এভাবে। এই দেখো এক এই 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 ফার্স্ট স্টেপ কি এই এই এই, তারপরে এই, তারপরে এই এই। ঠিক আছে, আবার এই এই এই, তারপরে এই এই এই। যদি এক টানে করতে চাও মিলবে না, মিলাতে পারবে না জীবনে। এভাবে অনেকে আবার এভাবে করে উল্টা, তাও মিলবে না। সঠিক নিয়ম হচ্ছে এই এই এই। ঠিক আছে, দিস ইজ কল্ড বেনজিন। আমরা কি করি এখন থেকে একটা অভ্যাস পরিবর্তন করতে হবে। খাতায় 5 বার করো তারপর কথা। অভ্যাস পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রিয় কোনো জিনিস, যেহেতু এখন কেমিস্ট্রি পড়তেছো একটা অভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা কোথাও সাদা কাগজ পেলে বা স্কুলের বেঞ্চে নিজের টেবিলে কলম হাতে পাইলে কিছু একটা লেখার জন্য মিশমিশ করে না? আমরা কি লিখি? বেশিরভাগ সময় একটা সাদা কাগজ পেলে কোথাও কিছু করতে ইচ্ছে করতে যেন হাতে কলম আছে, আমরা কি লিখি? নিজের নামটা লিখি সুন্দর করে, এভাবে করে লিখি। এইভাবে নিজের নামটা সাদা কাগজ বা স্কুলে বেঞ্চে টেঞ্চে তোমরা অনেক সাহিত্য চর্চা করো না? সাহিত্য চর্চা কি, অনেকজনে আর্ট করো বা নিজের নামটা লেখে। অনেকে যারা প্রেম করে নিজের প্রেমিক প্রেমিকার নামটা লেখে, মনে করো T+ মনে করো A, এভাবে লিখে এরকম একটা সিম্বল দেয়। কোথায়? স্কুলের বেঞ্চে, তারপরে তোমার টয়লেটের দরজায়, গোপন কোনো জায়গায়, বা সাদা কোনো পৃষ্ঠা পাইলে, যেমন মনে করো R+Y এভাবে লিখে এইভাবে করে। কোথায় করে? যে খালি জায়গা পেলে স্কুলের বেঞ্চে, টেবিলে, দরজায় বা সাদা কাগজ, মোট কথা করে। এখন থেকে এগুলো বাদ। প্রেমিক প্রেমিকার নাম লেখা, কার্টুন আঁকা, নিজের নাম লেখা বাদ। এখন থেকে কি করবে? এখন থেকে কোথাও খালি জায়গা পাইছো, দরজা পাইছো, পরিষ্কার কাঠ পাইছো, স্কুল বা কলেজের বেঞ্চে আসো, কি করবা? এভাবে এটা করবে। সাদা কাগজ পেলে এটা করবে। আজকে থেকে প্রেমিক প্রেমিকার নাম লেখা বাদ। আজকে থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম লেখা বাদ। নিজের প্রেমিকার নাম লেখা আজকে থেকে বাদ। মেয়েরা প্রেমিকের নাম লেখা বাদ।
প্রেমিক প্রেমিকার নাম এরকম প্লাস দিয়ে লিখে লাভ চিহ্ন দেয়া বাদ, সব ধরনের সাহিত্য চর্চা বাদ। যে কোনো জায়গায় সাদা কাগজ পাবে, পরিষ্কার কাঠ পাবে, দরজা, টয়লেটের দরজায়, কলেজের বেঞ্চ, দেয়ালে টেয়ালে সাহিত্য চর্চা না করে এই সাহিত্য চর্চা করবে এখন থেকে। এটা ঠিক আছে? কথা ক্লিয়ার নাকি বেজাল আছে? বুঝছো নি? কি করবা? এই ধরনের কাজে কে কে জড়িত আছো? স্কুল কলেজের আঙিনায়, দরজায়, টয়লেটের দরজায়, এই যে বেঞ্চে, সাদা কাগজে নিজেদের সাহিত্য চর্চা, প্রেমিক প্রেমিকার নাম কারা কারা লিখেছে? এই ধরনের অভ্যাসে যারা জড়িত আছো, আমি জানি তোমরা খুবই ভালো, তারা এই অভ্যাসটা চেঞ্জ করবে। এখন থেকে যেখানেই পরিষ্কার কিছু কলম নিয়ে লিখতে ইচ্ছা করে সেখানে এই বেনজিন বলয়, বেনজিন বলয়, বেনজিন বলয় করতে 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 তোমার হাতটা চলে আসবে। আমি বলে, স্যার বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা? বেনজিন। এই মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। ক্লাস বড় হয়ে যাবে, ক্লাস বড় হয়ে যাবে, পড়া কম আগাচ্ছে। ক্লাস বড় হলে আবার নিব, সমস্যা কি? তাড়া তো নেই, কারো কোনো তাড়া তো নেই। জিনিস বুঝতে হবে। আমার কথা হচ্ছে ক্লাস বড় হোক যাক, জিনিস যদি না বুঝে আমি স্কেপ করে চলে যাই তাহলে তো তোমাদের লস। আমার এত কিছুর দরকার না, আমি বুঝিয়েই ছাড়বো, ফাস্ট পড়ানোর কোনো দরকার নেই। এটা বেনজিন। এখানে পাইবন্ধন কয়টা? এই একটা পাইবন্ধন আমরা দেখতে পাচ্ছি, পাইবন্ধন। এখানে আর একটা পাইবন্ধন আমরা দেখতে পাচ্ছি, এখানে আর একটা পাইবন্ধন আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই পাইবন্ধনগুলো সঞ্চরণশীল কিনা? অবশ্যই সঞ্চরণশীল, কারণ এই পাইবন্ধন এখানে আসতে পারে, এই পাইবন্ধন এখানে আসতে পারে, এই পাইবন্ধন এখানে আসতে পারে। যেহেতু পাইবন্ধন শিফট হয়ে ঘোরাঘুরি করতে পারে, তাই বেনজিনে সঞ্চরণশীল পাইবন্ধন আছে। পাইবন্ধন আছে মানে পাই ইলেকট্রন আছে। তাহলে আমরা এখন টেস্ট করবে বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা। আমরা জানি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে, হাকেল নিয়ম অনুসারে তোমরা লিখবে, হাকেল নিয়ম অনুসারে 4n+2 = 2 ইন্টু যৌগে দ্বিবন্ধনের সংখ্যা। একটু আগে দেখাইছি না? যৌগে দ্বিবন্ধনের সংখ্যা, দ্বিবন্ধনের সংখ্যা। মেইন কি? 4n+2 = সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। একটু আগে লেখেছিলাম সঞ্চরণশীল পাই ইলেকট্রনের জায়গায় আমরা 2 ইন্টু যৌগে দ্বিবন্ধনের সংখ্যা লিখতে পারি। ঠিক আছে, লিখলাম। এখন আমরা বেনজিন নিয়ে কাজ করব। বেনজিনে 2 ইন্টু যৌগে দ্বিবন্ধনের সংখ্যা, একটা দ্বিবন্ধন, দুইটা দ্বিবন্ধন, তিনটা দ্বিবন্ধন আছে। তাহলে আমরা কাউন্ট করি। 4n+2 = 2 ইন্টু 3, আমরা দ্বিবন্ধন পাচ্ছি তিনটা, 1 2 3, যারা সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিশিষ্ট। বা n এর মান বের করবা। 4n+2 = 6, 4n+2 = 6। যাক, একদম সহজ হবে ভাই, 3 × 2 = 6। বা 4n = 6 - 2 কেমন? বা 4n = 4 বা n = 4 ভাগ। ক্লিয়ার? 1 একটা পূর্ণ সংখ্যা, আমরা পাচ্ছি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আসে n এর মান, সেটা অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? বেনজিন, এখন জিনিসটা ক্লিয়ার। বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ? বেনজিনে আমরা সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কাউন্ট হিসাব করলাম 4n+2 দিয়ে। কাউন্ট হিসাব করে আমরা দেখলাম আমাদের n এর মান 1 আসে। n এর মান 1 আসলে, পূর্ণ সংখ্যা আসলে, যেহেতু পূর্ণ সংখ্যা এসেছে, তাহলে আমাদের এটা বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, ক্লিয়ার? যদি আমাদের n এর মান 0.5 আসতো তাহলে আমাদের যৌগটা অ্যারোমেটিক যৌগ হতো না। যদি n এর মান 1.7, 0.15 আসতো তাহলে আমাদের এটা অ্যারোমেটিক যৌগ হতো না। তাহলে এটা অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? এখন আমরা অ্যারোমেটিক যৌগ নয় এরকম কিছু দেখব। কঠিন? কঠিন, অবশ্যই কঠিন।
কেমিস্ট্রি যে সহজ বলবে একে পিটাতে হবে, আর যে জৈব রসায়ন সহজ বলবে তাকে জেলে পাঠানো উচিত। ঠিক আছে? কিসের সহজ? সহজ নয়, কঠিন, তবে সহজ করে দেব, সহজ বানিয়ে দেব। বেড়া ইন্টারে ফরস, উচ্চ মাধ্যমিক লাইফের সর্বকঠিনতম পার্ট হচ্ছে ইন্টার, আর তুমি বলো ইন্টারের কেমিস্ট্রি সহজ। এই কোনো কিছুই সহজ নয়, সবই কঠিন, নির্ভর করে তুমি সেটা কিভাবে পড়ছো সেটার ওপর। না না এমডি মনোয়ার, নো, একদম ইজি নয়, কঠিন 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 এগুলো। If you hate chemistry, probably you have learned it from a wrong tutor. কঠিন কিন্তু হেট করি না, এনজয় করি। ইফ ইউ হেট কেমিস্ট্রি প্রবাবলি ইউ হ্যাভ লার্নড ইট ফ্রম এ রং টিচার। তুমি যদি কেমিস্ট্রিকে ঘৃণা করো তাহলে বুঝতে হবে তুমি যার কাছ থেকে ছোটোবেলায় কেমিস্ট্রির হাতে করে শিখেছ সে তোমাকে ভুলভাবে শিখিয়েছেন। এটা নির্ভর করে টিউটরের উপর, টিচারের উপর, মেন্টরের উপর। ঠিক আছে? কঠিন কঠিন হলেও উপভোগ্য। কেমিস্ট্রির ভিতরে মজা আছে, জীবনের কথা আছে, মানে সাহিত্যও আছে কেমিস্ট্রির ভেতর, সব কিছু বাস্তব জীবনের সাথে মিল। প্লাস মাইনাসকে কারেকশন করবে, প্লাসে মাইনাসকে টান দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া সব বাস্তবতার সাথে মিল। বুঝছো? এটা ফিজিক্স নয় যে সূত্র মুখস্থ করে মেরে দিবা, এটা ম্যাথ নয় যে উপরে নিচে টেন দিয়ে গুণ করে মিলাই দিবা, এটা ম্যাথ নয় যে এই লাইনে কস দিয়ে গুণ করতে হয়, টেন দিয়ে গুণ করতে হয়। ম্যাথ পারে না, না বুঝে মেরে দিছো নাম্বার, এটাতে না বুঝে কোনো কিছু করার উপায় নাই। দিস ইজ কেমিস্ট্রি, দিস ইজ রসায়ন। ঠিক আছে? ঠিক আছে। সাইক্লোবিউটাডাইন, বিউট মানে চারটা কার্বন, সাইক্লো মানে চার কার্বনের একটা চক্র। সাইক্লোবিউটা, হ্যাঁ, সাইক্লোবিউটা ডাইন। ইন মানে দ্বিবন্ধন, ডাইন মানে দুইটা দ্বিবন্ধন, এই হয়ে গেল সাইক্লোবিউটা ডাইন। যদি কথা বলে না বলে এভাবে করায় সাইক্লোবিউটেন করে দিয়ে কিছু বুঝতেন। সাইক্লো মানে কি? চার কার্বন, বিউট মানে কার্বন চার, সাইক্লোবিউটা মানে চার কার্বনের একটা চক্র, ডাইন মানে দুইটা দ্বিবন্ধন, এটা হচ্ছে সাইক্লোবিউটা ডাইন। এই সাইক্লোবিউটা ডাইন অ্যারোমেটিক যৌগ কিনা আমরা দেখব, একদম ইজি। 4n+2 আমরা জানি 4n+2 = 2 × যৌগে দ্বিবন্ধনের সংখ্যা। দ্বিবন্ধনের সংখ্যা। পড়ালেখার সময় পৃথিবীতে কোনো ঘড়ি, কোনো খাবার, কোনো পানি, কোনো তৃষ্ণা, কোনো ফোন, কোনো কল, কোনো টয়লেট, কিছু নাই, কিছু নাই। এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে, পড়তে বসার আগে খেয়ে দিয়ে টয়লেট সেরে বসবা, প্রস্তুতি নিয়ে বসবা। কারণ শিল্প চর্চা করছি আমরা, শিল্প চর্চা করছি আমরা, পড়ছি না শুধু। যদি পড়া হিসেবে নাও মাথায় এটা বোঝা হিসেবে কাজ করবে। শিল্প চর্চা করছি, আমি হচ্ছে শিল্পী, তোমরা সেই শিল্প চর্চার কাজটা খুব মন দিয়ে করবে, তাহলে জিনিসটা ফিল করতে পারবে। যদি মনে করো আমার ক্লাস বড় হয়ে যাচ্ছে, নাথিং এলস, করতে হবে ক্লাস। আমি তো আজাইরে কোনো কথা বলছি না, আমি জিনিসটা একদম বেসিক থেকে তোমাদের কাছে নিয়ে আসছি। কারণ আজকে বলতে গেলে ইন্ট্রোডাকশনাল ক্লাস, আজকের ওরিয়েন্টেশন ক্লাস। কিসের ওরিয়েন্টেশন? আরে বাবা, জৈব রসায়ন কি কোনো চ্যাপ্টার? একটা জগৎ, এই জগতের আরেকটা পার্ট আমরা শুরু করছি অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগের ক্লাসের আজকে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন, যৌগ টৌগ এগুলো খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে। যেমন নামকরণ আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি, জৈব রসায়নের মেইন বেসিক নামকরণ। এই অ্যারোমেটিক যৌগের মেইন বেসিক ক্লাস আজকে। তো আজকের ক্লাসটা খুব সুন্দর করে আস্তে 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 জিনিসটা নিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু শিল্প চর্চা করছি, শিল্প চর্চায় সময় কোনো ম্যাটার নয়।
বাহ, ওকে। এটা এই কি এটা অ্যারোমেটিক যৌগ কিনা দেখবো। তাহলে আমরা যদি কাউন্ট করি 4n + 2, গুড, 2 ইন্টু দ্বিবন্ধনের সংখ্যা 2। তাহলে n এর মান বের করো তোমরা, একটু ম্যাথ পড়াই কেমন। অধিকাংশ স্টুডেন্ট জৈব রসায়ন বোঝা দূরের কথা, পরীক্ষার হলে গিয়ে হাতও বসাইতে পারবে না যদি ঠিকভাবে না পড়ে। তাহলে এর মান কত আসতেছে? 0.5। 0.5 কোনো পূর্ণ সংখ্যা যেহেতু নয়, তাহলে আমাদের এই সাইক্লোবিউটাডাইন কোনো অ্যারোমেটিক যৌগ নয়। শেষ, অ্যারোমেটিসিটি নিয়ে আর কোনো কথা নেই, শেষ, ক্লিয়ার।